নমস্কার, আমি ভাস্কর। জেফ্রি এপস্টেইন সকলেই চেনেন, সকলেই জানেন। জেফ্রি এপস্টেইন নামটা দেখলেই চোখের সামনে ভেসে ওঠে অন্ধকার জগতের ছবি। জেফ্রি এপস্টেইন পৃথিবীর যাবতীয় কলঙ্কে কলঙ্কিত এক মানুষ। শিশু যৌন অপরাধী, এই মুহূর্তে বিশ্বের সবথেকে কুখ্যাত একজন প্রভাবশালী মধ্যস্থতাকারী। কাদের সঙ্গে জুড়ে রয়েছে এপস্টেইনের নাম? না, বলা ভালো, কার সঙ্গে জুড়ে নেই এপস্টেইনের নাম। রাষ্ট্রনেতা থেকে তারকা অভিনেতা, স্বনামধন্য বিজ্ঞানী থেকে দুনিয়া কাঁপানো প্রযুক্তিবিদ, সুপার মডেল থেকে রকস্টার, এপস্টেইনের সঙ্গে নাম জড়ায়নি এমন খ্যাতনামা এখন খুঁজে পাওয়া ভার। কিন্তু এপস্টেইনকে শুধুমাত্র এক যৌন অপরাধী বা ধুরন্ধর মধ্যস্থতাকারী বললে খাটো করা হবে। এপস্টেইনের আকাশচুম্বী ক্ষমতার থেকেও ওপরে ছিল এপস্টেইনের উচ্চাকাঙ্ক্ষা। কেন এপস্টেইন বিশ্বের তাবড় সব মাথাদের নিজেদের দ্বীপরাষ্ট্রে জড়ো করতেন এবং তার আসল উদ্দেশ্য শুধুই যৌন অপরাধ, এ কথা মেনে নিলে এপস্টেইনের জীবনের আরেক অধ্যায় অন্ধকারেই থেকে যাবে। এপস্টেইন সম্ভবত চেয়েছিলেন একেবারে নিজের মতো করে এক বিশেষ মানব গোষ্ঠী তৈরি করতে। সেই নেশাই এপস্টেইনকে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল অন্য জগতে। আজকের গল্প কিন্তু সত্যিতে জেফ্রি এপস্টেইনের কলঙ্কিত ইতিহাস। এপস্টেইনকে যৌন অপরাধের দায়ে প্রথমবার গ্রেপ্তার করা হয় 2008 সালে এক নাবালিকাকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে। সেবার 18 মাস পরেই জেল থেকে ছাড়া পান। তারপর 2019 সালে আবার গ্রেফতার নাবালক যৌন চক্র চালানোর অভিযোগে। গ্রেপ্তারির মাসখানেকের মাথায় জেলেই আত্মহত্যা করেন। জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ, মৃত্যুর আগে এপস্টেইন তার সম্পত্তি ও সামাজিক প্রভাবকে ব্যবহার করে এমন এক পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন যা শুধু অস্বাভাবিক নয়, অস্বস্তিকরও বটে। তিনি নাকি নিজের শুক্রাণু ব্যবহার করে অনেক সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। শুধু যৌন অপরাধ বা মানব পাচার নয়, এপস্টেইনের মাথায় ঘুরছিল এক ভয়ঙ্কর মাস্টার রেস বা শ্রেষ্ঠ মানব জাতি তৈরির নেশা। তথ্য বলছে এপস্টেইন বিশ্বাস করতেন ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যায়। এটি এমন এক বিতর্কিত বিষয় যা একসময় নাৎসি জার্মানি ব্যবহার করেছিল। এপস্টেইন চেয়েছিলেন তার নিজস্ব ডিএনএ ব্যবহার করে এক বিশেষ মানব গোষ্ঠী তৈরি করতে। অনেকেই মনে করেন হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানে কোটি কোটি ডলার অনুদান দেওয়ার পেছনে কেবল সমাজসেবা নয়, এপস্টেইনের আসল লক্ষ্য ছিল বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করা। তার পরিকল্পনা ছিল নিউ মেক্সিকোর বিশাল খামারে একটি গোপন প্রজনন ল্যাবরেটরি তৈরি করা। সেখানে তার টার্গেট ছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং প্রভাবশালী ব্যক্তিদের শুক্রাণু সংগ্রহ করে এক সুপার রেস বা অতি মানব গোষ্ঠী তৈরি করবে। ইলন মাস্কও কিন্তু এমনটাই ভেবেছিলেন বলে শোনা যায়। মাস্কের কথায় পৃথিবীর আইকিউ লেভেল বজায় রাখতে বুদ্ধিমান মানুষের বেশি বেশি সন্তান হওয়া উচিত। এপস্টেইন সেই ভাবনাকেই নিয়ে গিয়েছিলেন এক বিকৃত পর্যায়ে। তিনি চেয়েছিলেন বিশ্ব জুড়ে নিজের ডিএনএ ছড়িয়ে দিতে, আর নারীদের শরীর ছিল শুধুমাত্র সেই মাধ্যম।
এপস্টিনের নথিপত্র ঘেঁটে দেখলে এক চরম পুরুষতান্ত্রিক জগতের ছবি দেখা যাবে, যেখানে নারী কেবল ভোগ্যপণ্য বা বংশবৃদ্ধির হাতিয়ার, আর ক্ষমতাশালী পুরুষ তার নিয়ন্ত্রক। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার নামে এই উন্মাদনা এবং ক্ষমতার অপব্যবহার আজ সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। অর্থ এবং ক্ষমতার দম্ভে একজন মানুষ কিভাবে গোটা মানবজাতির বিবর্তনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তা ভাবলেও শিউরে উঠতে হয়। কে যায়নি এপস্টিনের অভিশপ্ত দ্বীপে রাত কাটাতে? যে লক্ষ লক্ষ ইমেল বা ছবি প্রকাশ হয়েছে, কার নাম নেই তাতে? পৃথিবীর প্রায় যে কোনো স্বনামধন্য মানুষের নামই জড়িয়েছে এপস্টিন ফাইলে। কিন্তু কেন রাষ্ট্রনায়ক থেকে সাহিত্যিক, রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী, চলচ্চিত্র নির্মাতা থেকে বিজ্ঞানীদের কেন দরকার ছিল তার? এখানেই লুকিয়ে আছে হয়তো সেই ভাবনার ইঙ্গিত। পৃথিবীর তাবড়ো বিখ্যাত লোকেদের নামই জড়িয়েছে যৌন কেলেঙ্কারির সঙ্গে। কিন্তু কেন? এপস্টিনের উন্নত মস্তিষ্কের মানুষ তৈরির ভাবনাই কি এখানে প্রতিফলিত হচ্ছে? এপস্টিন কোনো সাধারণ অপরাধী ছিলেন না, তিনি ছিলেন একজন ইন্টেলেকচুয়াল হান্টার। স্টিফেন হকিং বা মারে গেলের মতো বিজ্ঞানীদের তিনি কেন নিজের দ্বীপে নিয়ে যেতেন? অমরত্বের স্বপ্নেও বিভোর ছিলেন এপস্টিন। মৃত্যুর পরও বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি বিজ্ঞানীদের কাছ থেকে জানতে চাইতেন কি করে পার্থক্য ঠেকানো যায় বা ডিএনএতে কারসাজি করে নিজেকে অমর রাখা যায়। তিনি নিজেকে এমন জায়গায় রাখতে চেয়েছিলেন যাতে সহজে তার ফাঁদ কেউ ধরতে না পারে। যখন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা কারো সঙ্গে নৈশভোজের আসরে থাকছে, তখন সমাজে আপনা আপনি তার শিক্ষানুরাগী বা মানবদরদী ইমেজ তৈরি হয়। এটাই ছিল এপস্টিনের একটা শক্তিশালী ঢাল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বছরের পর বছর ধরে এপস্টিনের বিভিন্ন বিজ্ঞানী এবং পরিচিত ব্যক্তিদের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এপস্টিন চাইতেন নিউ মেক্সিকোতে তার বিশাল ব্যক্তিগত দ্বীপে তার নিজের শুক্রাণু ব্যবহার করে নারীরা গর্ভধারণ করুক এবং অনেক সন্তান হোক। তবে তার পরিকল্পনা বাস্তবে কখনো কার্যকর হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হয়ে থাকলেও তা আইনত অপরাধ বলে বিবেচিত হবে কিনা তাও স্পষ্ট নয়। তবে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পরিকল্পনার সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে রাখতেই ভালোবাসতেন। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সম্মেলন এবং বৈজ্ঞানিক গবেষণার খরচও দিতেন বলে শোনা যায়। অনেক বিজ্ঞানী বলেছিলেন বিভিন্ন কাজে তহবিল পাওয়ার আশায় তারা এপস্টিনের অপরাধমূলক ইতিহাসের দিকে তেমন নজরই দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার সেই উন্নত মস্তিষ্কের মানুষ তৈরির কারখানায় শুক্রাণু বিনিয়োগের লক্ষ্যেই কি পৃথিবীর বিখ্যাত লোকেরা জড়ো হতেন? 2000 সাল থেকেই এপস্টিন বিজ্ঞানী এবং ব্যবসায়ীদের বলতেন তিনি নিউ মেক্সিকোতে তার সম্পদকে কাজে লাগাতে চান। সেখানকার সান্তা ফে শহরের কাছে তার মালিকানাধীন 33,000 বর্গফুটের একটি জায়গাকে তিনি এমন একটি কেন্দ্র হিসাবে ব্যবহার করতে চান যেখানে তার শুক্রাণু ব্যবহার করে নারীদের গর্ভধারণ করানো হবে। তিনি কি শুধুই তার নিজের শুক্রাণু ব্যবহারের প্রস্তাব করেছিলেন, নাকি পৃথিবীর বিখ্যাত মানুষদের শুক্রাণু ব্যবহার করে উন্নত মস্তিষ্কের মানুষ তৈরির ভাবনাকে বাস্তব করতে চেয়েছিলেন? সেই উত্তর জানা যায় না। যেমন জানা যায় না নোবেলজয়ী বিজ্ঞানী থেকে বিল গেটস, ট্রাম্প থেকে ইলন মাস্ক সবাইকেই কেন দেখা গেছে তার অভিশপ্ত দ্বীপে। রাজনীতিক ও ব্যবসায়ীদের ফাঁদে ফেলাও তার এক প্রকারের পরিকল্পনার পার্ট হিসেবে ধরা হয়। এপস্টিনের লিটল সেন্ট জেমস আইল্যান্ড বা পিডোফাইল আইল্যান্ডে যাওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন বিশ্বের বহু প্রভাবশালী মানুষ।
প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে বড় বড় বিলিয়নিয়ার সবাই সেখানে যেতেন। এর পেছনে এপস্টিনের দুটি উদ্দেশ্য থাকতে পারে। এপস্টিনের ফাইলে যেসব পুরুষদের নাম সামনে এসেছে সেই সব পুরুষেরা ধনী, উদ্যোক্তা, ব্যাংকার, রাষ্ট্রনায়ক, রাজনীতিক, নেতা, এমন মানুষ যাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা লাভজনক, কারণ তাদের মাধ্যমে এপস্টিন নিজের প্রভাবের জাল আরও শক্ত ও বিস্তৃত করতে পারতেন। তার দ্বীপে আসা প্রভাবশালীদের গোপন ভিডিও রেকর্ড করা হতো ব্ল্যাকমেলের জন্য। ক্ষমতার সর্বোচ্চ স্তরে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এটা ছিল তার তুরুপের তাস। আর অন্যটি নেটওয়ার্কিং। তিনি চেয়েছিলেন বিশ্বের প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে যেন তার অদৃশ্য হাত থাকে। যখন আপনি সারা বিশ্বের নেতাদের এক ছাদের নিচে আনবেন, তখন আপনি হয়ে উঠবেন কিং মেকার। ইলন মাস্ক এবং জেফ্রি এপস্টেইন দুজনেরই বিশ্বাস যে পৃথিবীর ভবিষ্যৎ শিক্ষিত ও সামর্থ্যবান মানুষের বংশবৃদ্ধির ওপরেই দাঁড়িয়ে রয়েছে। মাস্ক প্রকাশ্যে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের কথা বলেন এবং পৃথিবীর জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এপস্টিনও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিজ্ঞানীদের সাথে বিতর্ক করতেন, কিন্তু তার পদ্ধতি ছিল চরম অপরাধমূলক। মাস্কের লক্ষ্য যেখানে প্রজাতি হিসাবে মানুষের টিকে থাকা, এপস্টিনের লক্ষ্য ছিল কেবল নিজের প্রভাব আর প্রভাবশালী লোকেদের ডিএনএর আধিপত্য কায়েম করা। তার দ্বীপটি কেবল লালসার জায়গা ছিল না, সেটি ছিল এক গোপন সাম্রাজ্য গড়ার কারখানা।